পাসপোর্ট ছাড়া ভারতে থাকার সুযোগ পাবেন বাংলাদেশ সহ 3 দেশের ধর্মীয় সংখ্যালঘুরা। এতে কি প্রভাব পড়বে বাংলাদেশে? ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের হিন্দুদের জন্য আদৌ কোনো মঙ্গল বয়ে আনবে, নাকি হিন্দু মুক্ত বাংলাদেশ হবে? এছাড়া দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর কেন শুরু হলো? অন্তর্বর্তী সরকার কি ব্যবস্থা নিচ্ছে? সবটা নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব জনাব গোবিন্দ প্রামাণিক। দাদা নমস্কার আপনাকে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি সময় দিয়েছেন আমাদের। আপনাকেও অনেক অনেক দর্শক, ধন্যবাদ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনায় বসছেন সেজন্য। থ্যাংক ইউ দাদা। প্রথমেই যে আপনার কাছ থেকে আপনার মূল্যায়ন জানতে চাইবো, যে আপনি জানেন যে ধর্মীয় সহিংসতার শিকার হয়ে বাংলাদেশ থেকে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানরা পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়াই সেখানে বসবাস করতে পারবে বলে ঘোষণা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ 5ই আগস্টের শেখ হাসিনা সরকারের পতনের পর যারা ভারতে গিয়েছে, যেসব সংখ্যালঘুরা, তারা সেখানে বিনা বাধায় থাকতে পারবে। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের হিন্দুদের জন্য আসলে কতটা মঙ্গলজনক হবে বলে আপনি মনে করেন? প্রথমত আমি বলি যে মোটেও মঙ্গলজনক না। আর তাছাড়া খ্রিস্টান যারা আপনি বলছেন যে খ্রিস্টানও যুক্ত করেছে, তো খ্রিস্টানরা বরাবরই হিন্দু বিরোধী। তারা কিন্তু কোনো নির্যাতনের শিকার না, নির্যাতিত হচ্ছেও না। তারা বরং হিন্দুদেরকে কিভাবে কনভার্ট করা যায় আমাদের আদিবাসী সমাজকে, তারা সেইভাবে মানে প্রভাব বিস্তার করছে এবং আমাদেরকে মানে ক্ষয়িষ্ণু করার জন্য, আমাদেরকে দুর্বল করার জন্য যা যা করার সেগুলো করছে। এবং 71 সালে যখন বাংলাদেশ থেকে প্রায় 1 কোটির বেশি মানুষ ভারতে পালিয়েছিল, তখনও কিন্তু বাংলাদেশের কোনো খ্রিস্টানের গায়ে হাত পড়েনি। তো এই সমস্ত ভারতীয় নেতাদের হচ্ছে দূরদর্শিতার অভাব। তারা যে কি করতে চায় এবং কি করতে মানে করলে মঙ্গল হয় এই বিষয়টাই বোঝে না। তাদের মাথার মধ্যে আছে নির্বাচন, এই নির্বাচনে কিভাবে বৈতরণী পার হওয়া যায় মাঝে মাঝে সেই সব চিন্তা হয়। সেই সব চিন্তার ফলে কতগুলো উদ্ভট চিন্তা আসে মাথার মধ্যে, সেই উদ্ভট চিন্তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে এটা। এখান থেকে কিছু হিন্দুরা ওখানে যায়। ধরেন এখন হিন্দুরা যায় কারা? 5 তারিখের পরে যারা হিন্দুরা নির্যাতিত হয়ে গেছে, সেই হচ্ছে শেখ হাসিনার মতো লোকও নির্যাতিত হয়ে গেছে। ওই আওয়ামী লীগের নেতারা, সেই আওয়ামী লীগের হিন্দু নেতারাও পালিয়েছে। তা আমার বক্তব্য হচ্ছে যে আজকে ইসরায়েলিরা প্রায় 1400 বছর ধরে তারা নিজস্ব ভূমি হারিয়ে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে তারা অবস্থান নিয়েছিল। তারা বাড়ি গাড়ি শিক্ষা দীক্ষায় অনেক দূরে গিয়েছিল। এর পরেও কিন্তু তারা মাতৃভূমি ভুলতে পারে নাই। তারা সেই 14 বছর পরেও এসেও তাদের সেই ঊষর মরুভূমি, যেখানে কোনো ভালো ফসল হয় না, ভালো মাটি নাই, তারপরেও মাতৃভূমির টানে তারা চলে আসছে। আমাদের বক্তব্য হচ্ছে ভারত যদি বাংলাদেশের হিন্দুদেরকে কল্যাণী করতে চায়, উপকারী করতে চায়, তাহলে তাদেরকে বাংলাদেশের স্বভূমিতে, ভগবান রামচন্দ্র বলেছেন জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়সী, তো তারা জয় শ্রীরাম ধ্বনি দিবে অথচ ভগবান রামচন্দ্রের বাণী মানবে না, এটি তো হবে না। তারা বাংলাদেশের হিন্দুদেরকে ভিকটিম তৈরি করে দীর্ঘ 15 বছর ধরে একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় রেখেছে। ফলাফলটা কি হয়েছে? বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে সেই মৌলবাদের বিষ বাষ্প তারা তৈরি করে গেছে। এর ফলাফল ভোগ করছি আমরা। তারা একটা দলকে মানে হিন্দুদেরকে কোনোদিন সাপোর্ট করে নাই, বাংলাদেশের হিন্দুরা যাতে নিরাপদে এই দেশে থাকতে পারে সেই ব্যাপারে তাদের কোনো ভূমিকা নাই। বরং এই দেশ থেকে মাঝে মাঝে উস্কানি, মানে যারা বিভিন্ন সময় গেছে বিভিন্ন আবহাওয়ায় আরো উস্কানি দেয়, তাদের ভোটার বাড়ানো। তো ভোটার বাড়ালে পরে বাংলাদেশের 1 কোটি হিন্দু এখনো যা আছে, মানে 1 কোটি না, এখনো 1.5 কোটি হিন্দু আছে, তো এর সংখ্যা তো আরো কমবে। অনেকেই, প্রত্যেকটি মানুষই নিরাপদে থাকতে চায়, কেউই যুদ্ধ করে সংগ্রাম করে টিকে থাকতে চায় না। যদিও আমাদের ভগবানের বাণী সংগ্রামের মধ্য দিয়েই টিকে থাকতে হয়। ভগবান রামচন্দ্র আমাদেরকে সংগ্রাম শিখিয়েছেন, রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে শিখিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধন মানে থেকে আরম্ভ করে শত শত সেই অসুরদের বিরুদ্ধে সংগ্রাম করতে শিখিয়েছেন। আমাদের সেই তারও আগে প্রহ্লাদের সময় হিরণ্যকশিপুকে বধ করে আমাদেরকে সংগ্রাম শিখিয়েছেন। আমাদের দুর্গার মধ্য দিয়ে অসুর বিনাশের কাহিনী, আমাদের কালী পূজার মধ্য দিয়ে অসুর বিনাশ, আমাদের কার্তিক সেও ধনুক নিয়ে অসুর বিনাশ করে, মহাদেবের হাতে ত্রিশূল, সেও অসুরের বিরুদ্ধে সংগ্রাম। তাহলে আমাদের মূল সিস্টেমটা হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে, অসুরের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে সংগ্রাম করেই নিজ ভূমিতে থাকতে হবে। এবং এই সংগ্রাম কিন্তু আজকের না, সেই ভগবান শ্রীকৃষ্ণের সময় যুদ্ধ করতে হয়েছে, রামচন্দ্রের সময় যুদ্ধ করতে হয়েছে, পুরাণের সময় বিভিন্ন পুরাণ কাহিনীতে আমরা দেখি সুর এবং অসুরের যুদ্ধ। অর্থাৎ এই অসুরের বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে চিরন্তন। এটা কিন্তু সাময়িক কিছুদিন না, যে কয়েকদিন
থাকলাম, অসুরেরা চলে গেল, শেষ, এরকম তা না। যে কারণে বেদের সর্বশেষ মন্ত্রে ভগবান আমাদের শিখেছেন সংগচ্ছদ্ধং সংবদ্ধং সংবু মনাংশী জানতাম দেবভাগম যথা পূর্বের সন্ধাননা উপাসতে সমানা মন্ত্র সমিতি সমানি সমানা মনোহর সহচিত্তমেশাম সমানি বাকুতি সমানা হৃদয়নিব সমানা মস্তবনে অথবা সুসরতি। ভগবান বললেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, একসঙ্গে ভবিষ্যগ্রহণ করো, একসঙ্গে মন্ত্র উচ্চারণ করো, একসঙ্গে সমিতি গঠন করো। সমিতি শব্দের যে বৈদিক অর্থ, মানে সেই অর্থ হলো যুদ্ধার্থে জনগণের সম্মিলনী, অর্থাৎ সংগ্রামের জন্য জনগণকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে, সমিতি গঠন করতে বলছে। তার মানে হচ্ছে আমাদেরকে সবসময় অসুরের বিরুদ্ধে সংগ্রাম করেই আমাদেরকে টিকতে হবে। তাহলে আমাদের সেই সংগ্রামে কিন্তু ভারত কোনোদিন আমাদের হেল্প করছে না, যে আপনি আপনার মাতৃভূমিতে যাতে সাহস নিয়ে, সৎ নিয়ে, মেরুদণ্ড সোজা করে আপনি আপনার মাতৃভূমিতে বসবাস করেন, আপনাদের সব ধরনের সহযোগিতা করবো। ভারত কিন্তু কোনোদিনও এই কাজটা আমাদের করে নাই। এখন উদ্ভট একটা চিন্তা করে আজকে মাঝে মাঝে, এর আগে বলতো 2014 সালের মধ্যে যারা আসছে ভারতে তাদের আমরা নাগরিকত্ব দেব। আবার ইদানিং কালে যে 5 তারিখের পরে একটা তাদের মনোনীত একটা রাজনৈতিক দলের পট পরিবর্তন হওয়ার পর তাদের মাথায় আবার উদ্ভট আর এক বুদ্ধি আসছে। সে বুদ্ধি বলছে যে এখন মানে এর মধ্যে কিছু আওয়ামী লীগের নেতারা পালাইছে, তো তাদের কেমনে নাগরিকত্ব দেওয়া যায়, তারা তো পালায় ভুলে আছে, তাদের তো আমরা অনেক সময় প্রশ্ন করি যে কোন যুক্তিতে, কোন ইসের মধ্যে তারা ভারতে পালায় আছে। ভিসা পাসপোর্ট গেলে সর্বোচ্চ 90 দিন থাকতে পারবে, তো 90 দিনের বেশি দিন অবস্থান করছে কারা, কিভাবে? এটা হচ্ছে একটা মানে নৈতিক প্রশ্ন। সেই নৈতিক প্রশ্নে বিব্রত হয়ে তারা এই কথাগুলো বলতেছে। এর মানে এই না যে আমি এখনই বিনা পাসপোর্টে ভারতে ঢুকে পড়তে পারবো, এই সুযোগ নাই। আপনি বিনা পাসপোর্টে ভারত ঢুকবেন কি করে? বর্ডার দিয়ে গেলে আমার বাংলাদেশের বিএসএফ ধরবে, মানে বিডিআর যারা আছে, বর্ডার গার্ড। বিএসএফ যদি ছেড়ে দেয় সেগুলো আলাদা কথা। আমি তো আমার জানা মতো ছাড়ে নাই, বহুজন পুশব্যাক করছে, তার মধ্যে বহু হিন্দু আছে, এবং এই 2-1 সপ্তাহের মধ্যে আরো 2-4 জন হিন্দুকে মানে পুশব্যাক করবে। একটা হিন্দুর কাহিনী আমি জানি, সে একটা মুসলিম মেয়েকে বিয়ে করে বাংলাদেশে টিকতে পারে নাই, ভারতে পালা গেছে। যে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে 2 জনকেই কারাগারে রাখছে, কারাগারের মধ্যে তার বাচ্চা হয়েছে, এরপরেও তারা ছাড়ে নেই। সেই 1-1.5 বছরের মধ্যে জেলে আছে। তার আমাকে বলছিল এখন তারা পুশব্যাক করবে। ভারত যদি হিন্দুদের প্রতি এত সহানুভূতিশীল ছিল, এই ছেলের মতো তো বিপদে না। অন্যরা তো রাজনীতি করতে গিয়ে বিপদে পড়ছে, হিন্দুত্ব রক্ষা করতে গিয়ে না। তো এই ছেলেটার মানে দোষটা কি? এই ছেলেকে তো অলরেডি পুশব্যাক করার জন্য প্রস্তুতি নিয়েছে। এইগুলো হচ্ছে তাদের রাজনৈতিক, এবং রাজনৈতিক ভাবে তারা ভোট পাওয়ার আশায় এইগুলো করছে। এতে হিন্দুদের কোনো জি না, কেউ কেউ বলছিলেন যে ভারতে এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশে আমি কয়েকজন হিন্দু নেতাদের সাথে কথা বলেছি, এবং যারা বাংলাদেশের অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে কথা বলে তাদের সাথে কথা বলেছি, যে কেউ কেউ বলছেন যে ভারতের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের সংখ্যা আরো কমে যাবে। এখন তো অনেক সংখ্যায় কম। এটা কি আপনিও তাই মনে করেন কিনা? আমিও তাই মনে করি। এতে হিন্দু নির্যাতন বাড়বে। এমনিতেই কিছু মৌলবাদী লোকজন বলে যে তোমাদের দেশে চলে যাও, এখন আরো বলার সুযোগ বেশি পাবে যে তোমাদের ডাকতেছে, তোমরা যাও না কেন, তোমাদের তো এই দেশ না। মানে ঠিক এই ধরনের কথাবার্তা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি। এই কথাগুলো আরো জোরালো হবে, আরো হুমকি ধামকি দিবে দুষ্ট লোকেরা। আমরা আমরা দেখেছি যে বারবার অভিযোগ করা হয় যে বাংলাদেশের হিন্দুরা আসলে ভারতের দালাল। যেমন গণ অধিকার পরিষদ ঢাকাতে মিছিল করেছিল, তাদের স্লোগান ছিল এমন যে ভারত যাদের মামাবাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। মানে বাংলাদেশের হিন্দুদের তো সবসময় বলা হয় যে মামাবাড়ি ভারত। তেমন ভারত সরকারের এই সিদ্ধান্তে একটি আগুনে কি ঘি দিল। মানে বাংলাদেশের হিন্দুরা তাহলে এখন থাকবে কি করে? বারবার যদি এই ধরনের দালাল তকমা থাকে কপালে, তাহলে এই দেশের মানুষ নিজ দেশেই বা টিকবে কি করে? আপনি বলছিলেন যে নিজ দেশের চেয়ে যাবে কেন? কারণ আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় 5ই আগস্টের আগে আমাদের দেখেছি সবসময় সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হয়, বিশেষ করে 5ই আগস্টের পরেও হয়েছে। আমরা দেখেছি যে এই যে আইন, বাংলাদেশের যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার বিচারহীনতার যে ব্যাপারটি আছে, এই যে নিপীড়নের শিকার হলে মানুষ কি করবে? মানে এই যে অসহায় হিন্দুরা তাহলে যাবে কোথায়? এদের অবস্থানটা আসলে কি হবে? শোনেন, এই যে যারা বলছে যে ভারত হলো মামা বাড়ি বলতেছে না, সবথেকে বেদনাদায়ক হচ্ছে এই দেখেন, উনি যে ব্যক্তি বলছে উনি কিন্তু দিনে 5 বার করে হচ্ছে আরবের দিক মাথা নত করে নামাজ পড়ছে। উনার প্রার্থনা মন্ত্র আসছে আরব থেকে, উনার ধর্মীয় চেতনা আসছে আরব থেকে, উনার নিজের নাম, নিজের পোশাক পরিচ্ছদ, নিজের ধর্মীয় যে কৃষ্টি কালচার, সেগুলো সে আরাবিয়ান মানে কালচার উনি ফলো করে। এই বাংলাদেশ, এই বাঙালি সংস্কৃতি, এই বাংলার জল, এই বাংলার আবহাওয়া, এই বাংলার ঐতিহ্য, এই বাংলার মহাপুরুষ, এই বাংলার যে সমস্ত অবতার পুরুষ, এদেরকে কিন্তু তারা গুরুত্ব দিচ্ছে না।
মান্যও করতেছে না। আমরা বরং তাদেরকে বলবো যে তুমি বাঙালি না, তুমি আরব সংস্কৃতি, তোমার নাম বাংলা না, তুমি আরবি দাসত্ব পালন করতে, সেটা আমরা বলার আগে আমরা তো ভারতের দিক প্রতিদিন প্রার্থনা মানে করে প্রণাম করি না, ভারতের দিক মাথা নত করি না। ভারতের মতো পোশাক পরিতে, ভারতের বিভিন্ন এলাকায় যেভাবে পোশাক পরিচ্ছদ, খাদ্য অভ্যাস, পূজা পার্বণ, কালচার যেভাবে, সেই কালচার তো আমরা পালন করি না। আমাদের যে মহাপুরুষ, সে মহাপুরুষ হচ্ছে বাংলার, আমাদের প্রণামানন্দ বাংলাদেশের, আমাদের জগৎবন্ধু বাংলাদেশের, আমাদের হরি ঠাকুর বাংলাদেশের, আমাদের অনুকূল ঠাকুর বাংলাদেশের। আমরা যাদের ফলো করি, আমরা কালী পূজা করি বাঙালির, আমরা দুর্গা পূজা করি বাংলার, আমরা মনসা পূজা করি বাংলার, আমরা অন্নদামঙ্গল পূজা করি বাংলার, আমরা কবি গান গাই বাংলার। আমরাই বরং বাংলা সংস্কৃতি, এই ভূমি হচ্ছে হিন্দুদের। বরং যে যারা বলতেছে তারাই এই দেশের ভূমি না, তারাই মানে আমদানি করা, বিদেশ থেকে আমদানি করা। আজকে দুর্ভাগ্য কেন? কারণ আজকে বাংলাদেশে আমরা তো আজকে মাইনরিটি বলছি, আমরা আমরা কি করছি? আমাদের শাস্ত্র বলছে যে অসুরদের বিরুদ্ধে, যারা ধর্ম কৃষ্টি কালচারদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করতে হবে। আমরা এই সংগ্রামটা করি নাই বিধায় তারা এখন উল্টো আমাদেরকে কথা বলতেছে। এই কথা তো বলা উচিত ছিল আমাদের, যে তোমরা যে দেশের গুণগান গাও, গীত গাও, তোমরা যদি মনে করো সেই দেশে তোমরাই চলে যাও, আমার মামার বাড়ি যাওয়া লাগবে না, আমার তো ভূমি এইটা, আমার মামা বাড়িও এখানে, আমার বাবার বাড়িও এখানে, আমার ধর্মীয় মহাপুরুষের বাড়িও এখানে, আমার কৃষ্টি কালচার এখানে, তোমার ভূমি এইখানে না। যারা বলে তাদেরকে এই কথাগুলো স্পষ্ট করে যদি আমরা বলতে পারতাম। কিন্তু আসলে আমাদের হিন্দু যারা, এরা হচ্ছে ধর্মীয় যে সংস্কৃতি, এইটাকে তারা ফলো করে না। না করার ফলে আজকে অসুরেরা, দুষ্ট লোকেরা, তারা কথা বলার সুযোগ পাইছে, নাহলে এত কথা বলার তাদের সুযোগ ছিল না। আজকে আমরা এই যে দুর্বল, আমরা যে নিজেদেরকে দুর্বল ভাবি, যদি রামচন্দ্রকে ফলো করে, রামচন্দ্রের কোন শিষ্য, রামচন্দ্রের কোন অনুসারী দুর্বল হওয়ার কথা না। যিনি রাবণের বিরুদ্ধে যুদ্ধ করে, রাবণ হচ্ছে তৎকালীন সমাজের মানে শুধু শক্তিশালী না, সারা বিশ্বের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, তার বিরুদ্ধে যুদ্ধ করেছে। শ্রীকৃষ্ণর অনুসারী যারা, তারা কোনোদিন দুর্বল, ভীতু, কাপুরুষ হইতে পারে না। কারণ কংস থেকে আরম্ভ করে, কংস, জরাসন্ধ, শিশুপাল, অকাসুর, বকাসুরদের বধ করে উনি ভারত শাসন করেছে। অতএব তার মানে শিষ্যরা, তার অনুসারীরা কোনোদিন দুর্বল, ভীতু হইতে পারে না। কিন্তু আমরা এই মানে সেই শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করছি, রামচন্দ্রের নাম উচ্চারণ করছি, কিন্তু তার আদর্শ যেটা, সেটিকে আমরা অনুসরণ করছি না। এই যে দুর্গাপূজা সামনে আসতেছে, প্রতিমা ভাঙা শুরু হয়ে গেছে। এই প্রতিমা ভাঙা আজকে ভাঙে নাই, সে মক্কার থেকে ভাঙা শুরু হয়েছে, সেই আমলে থেকে এখনো পর্যন্ত সেটা চলমান। এটা প্রত্যেক বছর, প্রতিদিন, সবসময় চলে। ইউনূস সরকার কি করবে? একজন মানুষের হৃদয়ে যদি ধারণ থাকে যে মানে এই মূর্তি হলো পাপ, মূর্তি হলো খারাপ, মূর্তি হচ্ছে আমাদের ধর্ম বিরুদ্ধ, মূর্তির বিরুদ্ধে তার স্লোগান, মূর্তির বিরুদ্ধে স্লোগান দিয়ে যার যে ধর্মের উদ্ভব, সে তো চিরকাল, যতদিন তারা থাকবে ততদিন মূর্তি ভাঙবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে তাদের কাছে তো মূর্তি নিরাপদ না। তাহলে সেইখানে আমাদের যে কাজটা করা উচিত, আমি সবসময় বলি, পুলিশ প্রশাসন না, যে সমস্ত মানুষ যারা মন্দির করতে, প্রতিমা মানে করতে চায়, যারা পূজা করতে চায়, সেই পূজা কমিটির দায়িত্ব হচ্ছে প্রতিমা শুরু থেকে বিসর্জন পর্যন্ত প্রতি মানে 1 সেকেন্ডও আড়ালে না, একেবারে দিন রাত 24 ঘন্টা পাহারা দিয়ে পূজা করতে হবে। কারণ আশেপাশে সবই তো যারা অসুর সমাজের লোকজন আছে, যারা মন্দির ভাঙতে চায়, প্রতিমা ভাঙতে চায়, তারা তো সবসময় মানে এসে থাকে, নজরে নজরে থাকে। আপনি আপনার উপস্থিতি পাবে, সঙ্গে সঙ্গে প্রতিমা ভেঙে দেওয়া যাবে, এটা তারা গৌরব মনে করছে। তো সেই কারণে এইখানে আমাদের তাদের উপর, অন্যের উপর দোষারোপ করে লাভ নেই। আমরা নিজেরা যেহেতু আমার ধর্মটাকে আমরা সঠিকভাবে পালন করছি না, আমরা যদি ধর্ম আমাদের সঠিকভাবে পালন করি, তাহলে আমাদের এই প্রতিমা ভাঙা কিংবা আমাদের নিরাপত্তা কিন্তু আমাদের নিজের ভূমিতে, এই ভূমিতে আমরা ভূমিপুত্র, এই ভূমিতে আমরা আরব থেকে আসিনি, আমরা ভারত থেকে আসিনি, এই ভূমিতে আমরা স্বাধীনভাবে নিজের মত নিয়ে মেরুদণ্ড সোজা করে আমরা বসবাস করতে পারি। কিন্তু আমরা যদি নিজেরা করতে পারি, এইখানে ভারত মূলত উস্কানি দিয়ে, এই ভারতীয় নেতারা উস্কানি দিয়ে আসলে আমাদের এই হিন্দু সমাজকে আরো ক্ষতিগ্রস্ত করছে, বিভাজন করছে, আরো এদেরকে তাদের রাজনৈতিক মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমাদেরকে দুর্বল করে রাখছে, বিভাজন করে রেখে আজকে আমাদের এই সর্বনাশগুলো করছে ভারতের নেতারা। না, আপনি যে বলছেন যে ভারতের এই ধরনের বিপদে ফেলছে বাংলাদেশের হিন্দুদের, কিন্তু আসলে এই বাংলাদেশের হিন্দুদের জন্য কি এই মুহূর্তে ভারতের আসলে কিছু করণীয় আছে? আমরা তো একটা অন্য দেশের নাগরিক, কি করতে পারে ভারত আসলে? কেউ বলছেন, আপনি উত্তর দেওয়ার জন্য, সুদের জন্য বলছি দাদা, কেউ বলছেন যে আপনি যে কথা বলছিলেন, যে রাজনীতি ইস্যু কথা বলছিলেন, ভারতের রাজনীতি, কারণ আগামী বছরের ভারতের পশ্চিম বাংলায় আমাদের একটা লাগোয়া প্রতিবেশী রাজ্য, সেখানে ভোট হবে।
সেখানে বলা হচ্ছে বাংলাদেশে এই ধরনের একটি অস্থিরতা থাকলে, বিশেষ করে হিন্দুরা যদি একটু অস্থির থাকে, তাহলে বিজেপির ভোট ব্যাংক বাড়বে। সে কারণে নাকি এইটাকে জিয়ে রাখতে চাইছে ভারত। আসলে কি এই ধরনের গুঞ্জন কি আসলে সত্যি কিনা, আপনার পর্যবেক্ষণ, আপনি তো অনেক সাথে কথা বলেন, সেই জায়গা থেকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন বিষয়টি। বিষয়টি হচ্ছে রাজনৈতিক নেতা যারা ক্ষমতা চায়, ক্ষমতা লোভী, এদের কাছে কোন নীতি আদর্শ নাই। তাদের চেয়ারটাই হলো নীতি আদর্শ। ওই চেয়ার দখলের ক্ষেত্রে কোনটা নৈতিক কোনটা অনৈতিক, কি মানে কার ক্ষতি হলো আর কার মানে লাভ হলো, এই দিকে তারা তাকায় না। কার ঘাড়ের পর টপকায় কে কোন জায়গায় কার লাথি মেরে নিজে চেয়ারে বসবে, সেই চিন্তাটা। এই যে যে কথাটা বলছেন, ইয়েস, এটা তো একটা সম্ভাবনা হতেই থাকে যে এখানে যত অস্থির থাকবে সেখানে বলবে যে ওইখানে হিন্দুরা থাকতে পারে না সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের কারণে, তো এখানে তোমরা যদি মমতারে ভোট দাও ভবিষ্যতে তোমরা এখানে থাকতে পারবে না। তো এই ধরনের কথাবার্তাও তো আমরা দেখি, আমরা জানি। তো সেই কারণে আমরা সমস্ত রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা বাংলাদেশি, যেমন আমাদেরকে যেন তারা রাজনৈতিক মানে হাতিয়ার হিসেবে ব্যবহার না করে। বাংলাদেশ শব্দটা তাদের উচ্চারণ করার দরকারটা কি? তারা যদি নাগরিকত্ব দেয়, তারা যদি নাগরিকত্ব থাকে, সেখানে পুলিশের একটা নির্দেশনা প্রথমে দিয়ে দিতে পারতো যে মানে 47 সালের পরে তখনই যে আমাদের দেশে আসবে হিন্দুরা সঙ্গে সঙ্গে নাগরিকত্ব হয়ে যাবে। কিন্তু আমরা কোনো সময় দেখি ওই একবার সিএ করে, একবার এই মানে ভাষণ দেয়, আরেকবার নাগরিকত্ব আইন সংশোধন করে, আবার এই করে, এই সমস্ত ভংচং করতেছে দীর্ঘদিন ধরে। বিজেপি আসার পরে আমরা দেখলাম কেন এত কিছু করতে হবে কেন? এটা তাদের নাগরিকত্ব আইনের মধ্যে যা আছে, সেই 1947 সালের পরে যেটা করছিল সেই আইনের মধ্যেই প্রত্যেকে নাগরিকত্ব দিয়ে দিলেই হতে পারত। এতদিন কেন জিয়ে রাখছে তারা? একজন নাকি মন্ত্রী হয়ে গেছে ওই দেশে, সে তারপরেও নাগরিক না। তো এই সমস্ত ভণ্ডামি ছেড়ে দিয়ে আমার মতে এই বাংলাদেশ শব্দ, যদি বাংলাদেশের হিন্দুদের কল্যাণের জন্য বহু কিছু তাদের করার আছে। পৃথিবীর বিভিন্ন দেশে, এই যে আমাদের এখন যে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারে বলছে যে 100 জন মহিলা এমপি থাকবে। বাংলাদেশের কোন আন্দোলনের সময় কোন ফ্যাসিবাদের বিরুদ্ধে কোন বক্তা কোনদিন বলছে নাকি যে মহিলাদের জন্য 100 আসন দিতে হবে? কেউ বলে নাই। এটা বলে কারা? এরা ওয়েস্টার্ন কান্ট্রি ঠিক এইভাবেই প্রভাব বিস্তার করে এদেরকে দিয়ে। এইটা করতে হবে, ওইটা করতে হবে, এই আইন সংশোধন করতে হবে, ওইটা সংশোধন করতে হবে, এরা অ্যাপ্লাই করে। ভারত বাংলাদেশকে দীর্ঘ মানে কথা মতো, আমি অতটা বলতে পারবো না কনফার্ম করে, দীর্ঘ 15 বছর যে অনেকের ভাষ্য মতে, বাংলাদেশের 90% মুসলিমের ভাষ্য মতে যে দেশ চালাইছে ভারত। তো সেইটা যখন ভারত চালাইতো আওয়ামী লীগ সরকারকে দিয়ে, তারা তো এদেশের হিন্দুদের একটা স্থিতিশীল অবস্থা করে নিতে পারতো, যে ঠিক আছে বাংলাদেশের মাইনরিটি যারা আছে আমি আপনাকে সাপোর্ট করছি নির্লজ্জ বেহায়ার মতো করে, যেটা মানে ইন্টারন্যাশনাল কমিউনিটি সমর্থন করে না, এরপরেও মানে অনেকটা বেহায়ার মতো আমরা আওয়ামী লীগকে সমর্থন করছি। তো আমার ওই দেশে মাইনরিটি আছে, মাইনরিটিদের সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার, তাদের সংসদের সিট, পার্লামেন্টের সিট, তারপরে তাদের সমস্ত জায়গাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করে আসেন, আপনাকে আমরা ক্ষমতায় রাখবো, যেহেতু আপনাদের ক্ষমতায় রেখে আমাদের দুর্নাম হয়। তারা তো সেই জিনিসটা করেনি। তারা ইজিলি করতে পারতো। তারা বাংলাদেশের যে সমস্ত সংগঠন আছে, পৃথিবীর সব দেশের মুসলিম রাষ্ট্রগুলো কোটি কোটি ডলার বাংলাদেশে পাঠায়, মাদ্রাসা তৈরি করে দেয়, এতিমখানা তৈরি করে দেয়, বিভিন্ন ইসলামী দলগুলোকে সংগঠিত করার জন্য টাকা দেয়। কই বাংলাদেশের কোন সংগঠনকে আজ পর্যন্ত কোনোদিন ভারত একটি টাকা কোনোদিন দিয়েছে? বলছে যে আপনারা মানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেন, আপনাদেরকে আমরা হেল্প করি? কোনোদিন একটি টাকা না। কিন্তু আমরা তো শুনে থাকি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা আপনাদের এই হিন্দু নেতাদের কোটি কোটি টাকা দিয়ে থাকে। এই ঘটনা কি একেবারে কি গুজব? আপনি বলছেন যে এই বিষয়টা কি হয়েছে? ভারতীয় গোয়েন্দারা, আমিও শুনেছি, আমার বিভিন্ন সময় যখন বিভিন্ন জায়গাতে মিটিং হয়, বলে যে আপনাদের দেশে তো আমরা কোটি কোটি টাকা পাঠাই। কাকে দেন আপনি একটু তালিকা দেন তো, কাকে আপনারা টাকা দেন আর কাকে মানে তারা বলে যে তারা তো কাজ করে না। আমি বললাম তাদের চেনেন কি করে? দেন বাংলাদেশ ভারতের মধ্যে গোবিন্দ প্রামাণিকের নাম জানে না, চেনে না এমন কোন লোক নেই। কই আমাদেরকে তো কোনোদিন বললেন না যে 10টা টাকা নেন, আপনি সংগঠন করতেছেন, আপনি নেন না, আপনি তো আমাদের পারপাস সার্ভ করেন না। আমি বললাম যে আমি কি আপনাদের পারপাস সার্ভ করার জন্য সংগঠন করি না, আমাদের বাংলাদেশের হিন্দুদের মানে পারপাস সার্ভ করার জন্য আমি সংগঠন করেছি? যদি আমি বাংলাদেশের হিন্দুদেরকে আমি হিন্দুদের প্রতিনিধিত্ব করি, আমি এই দেশের হিন্দুদেরকে, বাংলাদেশের হিন্দুদেরকে আমি ঐক্য চাই, সুসংগঠিত চাই, এইখানের মেরুদণ্ড শক্ত করার জন্য চাই, তা আপনার পারপাস আমি সার্ভ করবো কি করে? তার মানে তাদের টাকা পয়সা আসে, দেয়। তারা কারা পায়? এইখানকার কতগুলো চোর বাটপার যারা ওদের সঙ্গে যোগাযোগ করে, তারা ওদেরকে দিয়ে বুঝায় যে আওয়ামী লীগ হলো ভালো দল, আওয়ামী লীগের কিছু নেতাদের দেয়, তারপরে তাদের পছন্দ মতো কিছু এমপি যারা পার্লামেন্টে ভারত বিরোধী, ভারতের পক্ষে কথা বলবে, এই জাতীয় লোকদের দেয়। আমার শোনা কথা এরকম আর কি, দিয়ে তাদের বিভিন্ন সেক্টরে
যারা ভারতের কাছে মানে তাদের বাংলাদেশে টাকা দিয়ে কিন্তু 1 পয়সা লাভ হয় না। তারা যাদের টাকা দেয় তাদের কাছে যে সব তথ্য নেয়, সে তথ্যগুলো ইচ্ছা করে মিথ্যা তথ্য দিয়ে, অতিরঞ্জিত তথ্য দিয়ে তাদেরকে ঘুমের ঘরে রাখে। যেমন 5 তারিখে শেখ হাসিনার পতন হবে, এই কথা ভারতের গোয়েন্দারা কোনোদিন ভারতকে রিপোর্ট করেনি। অথচ তার 6 মাস আগেই আমি বটিয়াঘাটায় কয়েকটা সম্মেলনে গিয়ে আমি বক্তব্য দিয়ে বলছি যে শেখ হাসিনার মেয়াদ যদি এই নির্বাচনে শেখ হাসিনা বিরোধী দল না রাখে, বিরোধী দলকে অন্তত কমপক্ষে 150 না দিলেও অন্তত 100টা সিট যদি না ছেড়ে দেয়, তাহলে এই শেখ হাসিনার মেয়াদ সর্বোচ্চ 6 মাস। আমার ভিডিও আছে ওইখান থেকে। তাহলে আমি সেখানকার যারা আমাদের সঙ্গে কথা বলছি প্রত্যেকের আমি বলছি যে বাংলাদেশে শেখ হাসিনা নির্বাচনে যদি একচাটিয়া নেয়, এই সরকার টিকতে পারবে না। কেন টিকতে পারবে না? ওয়েস্টার্ন কান্ট্রি গুলো কোনো মতেই এই সরকারকে আর সাপোর্ট করবে না, অতীতে যা করেছে। তো সেই কথাগুলো বলার পরেও আমি এত বড় গোয়েন্দা কর্মকর্তা না, গোয়েন্দা দক্ষতা না, আমি একজন সাধারণ মানুষ। আমি যদি বুঝি তো ভারতের এই সমস্ত বাঘা বাঘা গোয়েন্দারা কেন বোঝে নাই যে শেখ হাসিনার দুরবস্থা? এবং আমরা এখান থেকে যারাই ভারতের কিছু নেতারা যখন কথা বলছে, আমি বলছি যে বাংলাদেশের অবস্থা হবে আফগানিস্তানের মতো, এবং ওই সেই শ্রীলঙ্কার মতো একদিন মানে ওই তাদের এই যে রাষ্ট্রীয় প্রধানের ভবনের মধ্যে ঢুকে ওই পায়খানা প্রস্রাব করবে আর ওইখানে খাবার দাবার করবে হইলেও বলে। তারা বলছে যে আমরা থাকতে শেখ হাসিনার কিছু হবে না। আমি চ্যালেঞ্জ করে দেখলাম, পরবর্তীকালে যখন আমি কথা বলছি আমরা কথা বলে না, এই আবার হাসিনা আসবে বলে, এই অমুক দিন আসবে, এরকম করে সেই 5 তারিখের পর থেকে প্রতি 3 দিন পর পর একটা করে ডেট দেয়। এবং ফলাফল কি হচ্ছে? এই হিন্দুরা এখনো পর্যন্ত গোপালগঞ্জ থেকে আরম্ভ করে বাংলাদেশের বহু হিন্দুরা জেলে গেছে এই ভারতীয় কতগুলো উদ্ভট চিন্তার নেতাদের কারণে। আজকে চিন্ময় জেলে গেছে ভারতীয় নেতাদের কারণে। উত্তরবঙ্গের বহু লোক তাদের কথায় নাচতে গিয়ে সেই সময় বড় বড় সমাবেশ করছে। ফলাফল হচ্ছে ভারতের ইন্ধনের সমাবেশের কারণে বাংলাদেশ সরকার সুযোগ পেয়ে তাদেরকে বিরুদ্ধে মিথ্যা মামলা টামলা যা যা করার দরকার সেগুলো করে গ্রেপ্তার করছে। এবং বাংলাদেশের হিন্দুরা এখনো পর্যন্ত প্রায় কয়েক হাজার হিন্দু মানে মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে ঘর থেকে পালিয়েছে। শত শত মানুষ জেলের মধ্যে পৌঁছেছে। মানে ভারতের প্রত্যেকটি কর্মকাণ্ডে যারা শুনছে তারা প্রত্যেকের ইহকালের বরবাদ করে দেওয়ার যা যা করা সেগুলো হয়ে গেছে। এই 5 তারিখের পরে বহু হিন্দু এদের ফাঁদে পা দিয়ে কাউকে কাউকে বর্ডারে ডেকে নিয়ে গেছে। আপনারা দলে দলে চলে আসেন, বর্ডার খুলে দেওয়া হচ্ছে, এই কথা বলে ওইখানে নেছে নিয়ে যায় বর্ডারের পাশে। এই দিক থেকে চিৎকার চেঁচামেচি করে নদীর পারে দাঁড় করাইছে, একটু জলের মধ্যে নামেন, একটু সাঁতরায় বর্ডারের দিকে আসতে চান, এগুলো ভিডিও টিডিও করে। এমনকি তাদের এর আগে আমি বলছি ওই বিষয়টা যে 1 বোতল জলও তারা ওই বর্ডারের উপর থেকে ছুঁড়ে ফেলে নাই যে তোমরা এই জলটা খেয়ে দার বাড়ি ফিরিয়ে দাও। বাংলাদেশের মানুষ তো ভালো, তা না হলে পরে সব দল বল করে বর্ডারে চলে গেছিল। এই সময় সব বাড়িঘর লুট করে আগুন ধরায় দিয়ে চলে যাইতে পারতো গ্রামবাসীরা, মুসলিমরা কিংবা অন্য যারা ছিল। তারা কিন্তু তা করে নাই। তারা বাড়ি খালি রেখে 2 দিন ধরে বর্ডারে করছে। এবং কারা করাইছে? ভারতের কিছু এই সমস্ত দুষ্ট নেতা যারা ছিল, তারা তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ দেখালে তারা ওইখানে তাদের যেটা আপনি বললেন প্রচারণার সুযোগ পায়, এবং সেই সুযোগ নেওয়ার জন্যই বাংলাদেশের হিন্দুদেরকে ফুটবলের মতো ব্যবহার করেছে এবং এখনো সেই কাজটা করছে। আমি এদের এই নীতিহীন, এটা আমি মনে করি যে এটা সবচাইতে জঘন্য কর্মকাণ্ড। এই বাংলাদেশের হিন্দুদের এমনি আমরা বিপদগ্রস্ত, এই বিপদগ্রস্ত হিন্দুদের নিয়ে তাদের এই ফুটবল খেলা, তাদের গোল দেওয়ার কাজে ব্যবহার করা, আমি মনে করি এটা খুবই একটা গর্হিত এবং ঘৃণিত কাজ। এই কাজ থেকে তাদের বিরত থাকা উচিত। আপনি অনেকক্ষণ বললেন, অনেক কথাই বললেন। আপনি একটা শেষ প্রশ্ন করতে চাই, একটু চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গে যে কথা বললেন সেই জায়গা থেকে বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের সাথে কিন্তু ভারতের এখনো যোগাযোগ আছে, ভারত সরকারের, এবং ব্যবসা বাণিজ্য সবকিছুই আছে। কিন্তু আপনি বলছিলেন যে ভারত সরকারের অনেক কিছু করার আছে বাংলাদেশের হিন্দুদের জন্য, কিন্তু একটা রাষ্ট্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তিনি যে রাষ্ট্রদ্রোহের যে মামলায় গ্রেপ্তার হয়েছে, আপনি নিজেও একটা আইনজীবী, আপনি জানেন যেটা আসলে একটি গুজবের কেন্দ্র করে একদম সরকার নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে তাকে টার্গেট করে এই ধরনের তাকে জেলে বন্দী করে রেখেছে দীর্ঘদিন ধরে। কিন্তু ভারত সরকার থেকে বারবার বলা হয়েছে তাকে জামিন অন্তত মুক্তি দেওয়া হোক। একজন চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়ার ব্যবস্থা ভারত সরকার করতে পারে না, সেখানে এই বাংলাদেশে 8% 9% হিন্দুদের জন্য আদৌ কিছু করতে পারে কিনা, এটা নিয়ে কি প্রশ্ন তৈরি হবে না? শোনেন, এইটাই তো খারাপ। যখনই আপনি একজন ব্যক্তিকে মুক্তির জন্য ওখানকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ওখানকার প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই বলা বলি করে, তখনই বুঝতে হয় যে তার সঙ্গে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। এটাকে আরো সন্দেহ তৈরি করেছে তারা। বরং এই ব্যাপারে নিশ্চুপ থাকলেই বরং চিন্ময় অনেক আগে জেল থেকে বেরোতো। একটা বিষয় বোঝেন, চিন্ময় কৃষ্ণ হঠাৎ নেতা, হঠাৎ করে তার পিছনে লক্ষ লক্ষ লোক।
আজকে আমরা সংগঠন শুরু করেছি কবে থেকে? 1987 সাল থেকে। আমি কিন্তু ডাকলে 1 লক্ষ হিন্দু না, 50,000 হিন্দু না, 20,000 হিন্দু আমরা আনতে পারি না। তাহলে এত হিন্দু আসলো কি করে? উনার ডাকে আসলো কি করে? উনাকে চিনলো কি করে মানুষ? চট্টগ্রাম থেকে কি করে? টোটাল প্রোগ্রাম গুলো ছিল, এর আগেও আমরা জানি, টোটাল প্রোগ্রাম ছিল আওয়ামী লীগের অর্গানাইজ। আপনার ওখানে খালিদ মাহমুদ উত্তরবঙ্গের সম্মেলন, আর আজম নাসির এবং নওফেল হচ্ছে চট্টগ্রাম, এবং প্রত্যেক জেলা এবং বিভাগে আওয়ামী লীগের নেতারা অর্গানাইজ করে এই কাজগুলো করেছে দুটো ভাবে। এক হচ্ছে হিন্দুদের ভয় দেখিয়ে যে আওয়ামী লীগ নাই, এখন তো বিএনপি জামাত তোমাদের বাড়ি ঘর লুটপাট করে নিয়ে চলে যাবে, তোমাদের ঘরের মেয়েদেরকে তুলে নিয়ে চলে যাবে, এখনই যেভাবে আন্দোলনের নামও শেখ হাসিনাকে ফিরে আনতে হবে, না হলে সর্বনাশ। এই একটা আতঙ্ক তৈরি করছে বিভিন্ন গ্রামে গ্রামে হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, কারণ আওয়ামী লীগের বড় নেতারা তো পালিয়েছে, সব মানে খাটো নেতারা তো এখানে পড়ে আছে। তো নিজেরা আওয়ামী লীগের একটা স্বভাব হচ্ছে আমার নিজের কাজগুলো হিন্দুর ঘাড়ে চাপায় দিয়ে করে নিয়ে তারা শান্তি বোধ করে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু 1 কোটি হিন্দুকে ভারতে শরণার্থী হিসেবে পাঠিয়ে। বাংলাদেশের 1-2 কোটি মুসলমান কিন্তু পাকিস্তান, আফগানিস্তান কিংবা ওই সৌদি আরবে যায়নি। আপনি অনেক সুন্দর ব্যাখ্যা দিলেন দাদা, আপনি অনেক সময় দিলেন, এবং আমরা ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে যে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুরা যে অবস্থা আছে সেটা নিয়ে আপনি পুরো ব্যাখ্যা করলেন। আশা করি যারা দেখছেন তারা বুঝতে পারলেন। আশা করি যে আগামী দিনেও আপনার এই বিভিন্ন ইস্যু নিয়ে আপনার মন্তব্য শুনতে পাবো, এবং আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাদের সময় দিয়েছেন দাদা। ধন্যবাদ অসংখ্য। নমস্কার, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, শুনলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিকের বিশ্লেষণ। আপনি কি তার মন্তব্যের সঙ্গে একমত? জানান আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।